ভেজিটেটিভ রিপ্রোডাকশন। থ্যাংক ইউ। অ্যাসাইনমেন্ট আর কি কেউ লেফট আছো? স্যার যদি তোমরা মানে কথা না শুনো, আমি স্যার পানিশমেন্ট আদায় করতে পারবো না স্যার, স্টেজে সম্ভব না। আমি কথা বলে আমার কথা শোনা লাগবে স্যার। আর তোমরা যখন এটা সাবমিট করবো না, আমি কিন্তু স্যার একটু হার্ড হবো যে এতবার বলার পরও তোমরা সাবমিট করবে না। তো এই কাজটা করি না। আসুন পায়ে রেডি হচ্ছে। আসুন স্যার আমরা স্টাডিতে যাই। এসি কি লাগবে? হ্যাঁ স্যার। আচ্ছা আমি 24 দিয়ে ছেড়ে দিচ্ছি। 22 ঘন্টা বেশি লাগবে। আমার এখানে যে সেটিং, এখানে 22 ঘন্টা আছে। এটা একদম ফুল ঠিক। এখানে একদম ফ্যানও দেয়া আছে, তারপর দেয়া আছে। ঠান্ডা করে ওকে ওকে স্যার। এখন আমাকে তোমরা বলো যে আমরা লাস্ট ক্লাসে এই যে কাটিং, বার্ডিং, গ্রাফটিং, লেয়ারিং সবগুলো পড়া হয়েছে। সো দিস টপিক ইজ ওভার। আমরা পেজ নাম্বার 14 এ যাব, 14 নাম্বার পেজে যাব। এগামোস পার্ট। First one का parthenogenesis, exercise आप लोग लिख लीजिए। Parthenogenesis 2 নম্বরে মনে হয় অ্যাপোগেমি। 3 নম্বরে অ্যাপোস্পোরি। 4 নম্বরে adventitive embryony। ওকে স্যার, তো এই যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্যার সিডি তে আসবে না, এগুলো আসবে এবি তে। 1 এর 2 মার্কসে আসবে, প্লাস এমসিকিউ তো অনেক পয়েন্ট আসে। একটু খেয়াল করো এখানে কি মিন করা হয়েছে। আমরা পেজ নাম্বার 14 এ আছে, সবার সামনে আশা করি শীট ওপেন আছে। এগামোস্পার্মি। এগামোস্পার্মি মানে আমি পড়ছি শীট থেকে, তোমরা দেখো। প্রোডাকশন অফ অ্যাক্টিভ সিড, কথাগুলো বুঝিও, এখানে অনেক কিছু বোঝার আছে, যদিও সেগমেন্টটা ছোট বাট অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, রিয়েলাইজ করার চেষ্টা করো। প্রোডাকশন অফ অ্যাক্টিভ সিড। অ্যাক্টিভ সিড মানে যেই সিড সো করলে একটা ওই সিড থেকে একটা সিডলিং হবে, ওরকম সিডকে বলে অ্যাক্টিভ সিড। তাহলে প্রোডাকশন অফ অ্যাক্টিভ সিড উইদাউট ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের জন্য সবকিছুই রেডি ছিল, এগও হয়েছে, স্পার্মও রেডি হয়েছে, সবকিছুই ছিল, বা যে কোনো একটা কারণে কি হয় নাই, ফার্টিলাইজেশন হয় নাই। বাট কোনো না কোনো ভাবে সিডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, একটা অ্যাবনর্মাল কেস। আসলে এটা একটা অ্যাবনর্মাল কেস। আর এইভাবে অ্যাক্টিভ সিড যেটা প্রোডিউস হবে, এই অ্যাক্টিভ সিড প্রোডাকশনের প্রসেসটাকেই বলে এগামোস্পার্মি। লাইনটা আবার পড়ছি, কোনো ওয়ার্ড না বুঝলে আস্ক করলো, এটা অনেক বোঝার আছে স্যার। এখানে একবার পড়ছি, দেখি না কখনো ফর্ম হবে কখনো ফর্ম হবে। চলেন স্যার দেখি। প্রোডাকশন অফ অ্যাক্টিভ সিড উইদাউট ফার্টিলাইজেশন। প্রত্যেকটা ওয়ার্ড মাথায় ঢোকাও। এই সিডটা থেকে কিন্তু সিডলিং হবে, সেই জন্য সে অ্যাক্টিভ সিড। আবার ফার্টিলাইজেশনও হবে না। চলেন তো স্যার দেখি। This is a type of asexual reproduction. Obviously, sperm and ovum এর মেটিং হলে সেক্সুয়াল। অন্য আর যে কোনো ভাবে তুমি অফস্প্রিং প্রোডিউস করো না কেন, সেটা হবে asexual. When pollination becomes necessary to inspire agamospermy, then it is known as pseudogamy. যদি এমন হয় অ্যাক্টিভ সিড প্রোডিউস করবে, ফার্টিলাইজেশন হবে, আমি তো বললাম যে সব কিছুই আছে,
ইভেন পোলেন গ্রেইনও এসে ল্যান্ড করছে, মানে পলিনেশন হয়েছে, ইভেন পোলেন টিউবও ডেভেলপ করছে, বাট স্পার্ম এন্ড ওভামের ফিউশন হয় নাই। দেখবো স্যার একটু পরে ড্র করে দেখাই দিব। তাহলে যদি অ্যাগামোস্পার্মি রান করার জন্য পলিনেশন লাগে, তুমি একটু পরে বুঝবা পলিনেশন কেন লাগে, একটু ক্রিটিক্যাল স্যার, চেষ্টা করব বেটার ওয়েতে বোঝানোর জন্য। when pollination becomes necessary, পলিনেশন লাগবে, অবশ্যই লাগবে, কিসের জন্য? অ্যাগামোস, তখন সেটাকে আমরা বলবো সিউডোগ্যামি। ওকে স্যার, আসো রিগার্ডিং সিউডোগ্যামি, pollination, এই যে ক্লিয়ার তো করেই দিছে পরের লাইনে, pollination is needed to form for formation of endosperm, not for the formation of embryo। বুঝাই দিই স্যার, যেহেতু একটা ক্রিটিক্যাল জায়গায় আসছে, এটা ক্লিয়ার করা দরকার। আসুন স্যার, আমরা প্রথমে ড্র করলাম এমব্রায়ো স্যাক, এবং আমরা সবাই জানি এমব্রায়ো স্যাকের ভেতরে দুইটা জায়গায় ফিউশন হবে। একটা ফিউশন হবে কার সাথে? যাদের সাথে ফিউশন হবে তাদেরকে শুধু আমি ড্র করতেছি, আর এখানে আছে, মাঝখানে আছে দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে স্যার, এখন এখানে পোলেন টিউব আসবে, এমব্রায়ো স্যাকের ভেতরে পোলেন টিউবটা এন্টার করেছে, এন্টার করার পরে এখানে ডিসচার্জ করেছে কাকে? দুইটা মেল গ্যামিট। যে কোনো কারণেই হোক এই মেল গ্যামিটটা এগ বা ওভামকে ফিউজ করছে না, বাট এই যে মেল গ্যামিট সে কিন্তু গিয়ে কি ফর্ম করছে? এন্ডোস্পার্ম। এখন দেখো তো লাইনটা বুঝছো কিনা? এন্ডোস্পার্ম ফর্মেশনের জন্য কি দরকার? পলিনেশন দরকার। এই যে বলা হইছে when pollination becomes necessary, pollination অবশ্যই লাগবে to inspire agamospermy, then it is known as pseudogamy. Regarding pseudogamy, pollination কেন দরকার? Pollination is needed for formation of what? Endosperm। কারণ pollination হইলে তো অবশ্যই পোলেন টিউব আসবে, আগে তো pollination হবে, তারপরে পোলেন টিউব ডেভেলপ করবে, দেন পোলেন টিউব থেকে দুইটা মেল গ্যামিট এখানে ডিসচার্জ হবে। এর মধ্যে একটা মেল গ্যামিট এগ আর ওভামকে যেটা ফিউজ করার কথা সেক্স, সেটা হচ্ছে না, বাট কি হচ্ছে? ট্রিপল ফিউশন হচ্ছে। তাহলে ট্রিপল ফিউশনের রেজাল্টেন্ট কি? এন্ডোস্পার্ম। এই এন্ডোস্পার্ম ফর্ম করার জন্য কি দরকার? পলিনেশন দরকার। এই জন্য বলছে যে পলিনেশন রিগার্ডিং সিউডোগ্যামি, সিউডোগ্যামির জন্য পলিনেশন ইজ নিডেড ফর ফর্মেশন অফ হোয়াট? নট ফর দ্য ফর্মেশন অফ এমব্রায়ো। যদি এখানে ফিউজ করত তাহলে এই সেলটা কি হয়ে যেত এট ফার্স্ট, দেন জাইগোট থেকে কি ফর্ম করত? এইগুলোর জন্য দরকার নাই স্যার, লাগবে কার জন্য? বুঝতে পারছো? এইটা বুঝাইছে আর কি। তাহলে আমাকে যদি আস্ক করা হয় সিউডোগ্যামিতে পলিনেশন কেন দরকার, শুধুমাত্র এন্ডোস্পার্ম ফর্ম করার জন্য। ঠিক আছে স্যার, আমি কি বুঝাইতে পারছি? শামস ক্লিয়ার হইছে নাকি ঝামেলা আছে বলো? ওকে স্যার, একটু আগে 40 করার কথা, তারপর কি এটাই নিয়ম অনুযায়ী ফার্টিলাইজ করার কথা, বাট যে কোনো কারণে হোক, কোনো একটা প্রবলেমের কারণে এখানে কি হচ্ছে না, জেনেটিক্যাল কোনো প্রবলেমের কারণে এখানে ফিউশন হচ্ছে না। একটু পরে এক্সাম্পল পাবেন তো স্যার, এরকম ন্যাচারাল অনেক ঘটনা আছে। তাহলে চলো, অ্যাগামোস্পার্মের আন্ডারে কে কে পড়বে? পার্থেনোজেনেসিস, তারপরে অ্যাপোগেমি। এই চারটা পয়েন্ট যে চারটা বোর্ডে দেখতে পাচ্ছ, এই চারটা হচ্ছে কার আন্ডারে? অ্যাগামোস্পার্মের আন্ডারে। একটু মাথায় টার্মগুলো ফিক্স করে নাও, সিরিয়ালি ফিক্স করলে ভালো, এক্সামে এক্সপ্লেইন করতে ইজি হবে 1 and 2 মার্কস এর কোশ্চেনে। At first parthenogenesis will come, then apogamy, then aposporic, then adventitive embryonic। তাহলে শুরু করি। পার্থেনোজেনেসিস, আমরা এই যে এমব্রায়ো স্যাক যেটা আছে, এমব্রায়ো স্যাক, সেখানে ইউজুয়ালি কয়টা স্ট্রাকচার পেয়েছিলাম মনে আছে তোমাদের? এই এমব্রায়ো স্যাকের ভেতরে প্রথমে আমরা ফোকাস করেছিলাম এগ অর ওভামকে, তার পাশে দুইটা ছিল সাইনার্জি অথবা হেল্পিং সেল, তার অপোজিট পোলে ছিল তিনটা অ্যান্টিপোডাল সেল, মাঝখানে ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস। আমাদের এই মুহূর্তের সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে শুধু এই সেলটা, এগ অর ওভাম।
যদি এই এগ অর ওভামটা ফার্টিলাইজ না হয়ে ওর থেকে এমব্রায়ো হয় তাহলে সেটা হবে পার্থেনোজেনেসিস। আমরা এটা পড়ি, ডেফিনিশনটা পড়ি। The asexual reproduction process through which ovum is transformed into an active embryo without fertilization and ovule is changed into normal seed. This is known as parthenogenesis. এক্ষেত্রে যেই ওভিউলটা হবে বা সিড হবে তার ভেতরে মানে এমব্রায়ো যেটা হবে আর কি, সেই এমব্রায়োটা হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? হ্যাপ্লয়েড হবে। আসো স্যার, ডিপ্লয়েডও হবে। এই যে পার্থেনোজেনেসিস দুই রকমের। আগে এটা পার্থেনোজেনেসিস মাথায় ঢুকছে কিনা? নরমালি ইউ আর রাইট, হ্যাপ্লয়েডই হবে। আমিও হ্যাপ্লয়েড দিয়ে আগে বুঝাবো, তারপরে ডিপ্লয়েডে যাব। বুঝছো কিনা যে এই এমব্রায়ো সেক্টর মধ্যে মেল গ্যামিট আসে নাই, যে কোনো কারণেই হোক পোলেন গ্রেইন ল্যান্ড করে নাই, পলিনেশন হয় নাই, তাই এখন ওভিউলটা বসে থাকবে না, এতদিন ধরে স্পার্মের জন্য ওয়েট করবে না। তখন তার এগ বা ওভাম যেটা আছে সেটা ডিভাইড করে একটা হ্যাপ্লয়েড এমব্রায়ো তৈরি করবে। জাইগোট হবে না, জাইগোট তো স্পার্ম এন্ড ওভামের ফিউশন, বাট এখানে এই হ্যাপ্লয়েড এগ বা ওভামটা রিপিটেড মাইটোসিস করে একটা কি বানাই ফেলবে, হ্যাপ্লয়েড এমব্রায়ো বানাবে। বুঝছো? দেন এটা একটা অ্যাক্টিভ সিড। এটা শো করলে যে প্ল্যান্টটা হবে সেটা হবে ফিমেল প্ল্যান্ট, সেটা হবে ফিমেল প্ল্যান্ট। আবার হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড না, হ্যাপ্লয়েড ফিমেল প্ল্যান্ট হবে। ঠিক আছে? তুমি আস্ক করতে পারো স্যার এই প্ল্যান্টে কি স্যার ফ্লাওয়ার ফর্ম হবে? না স্যার, এটাতে ফ্লাওয়ার ফর্ম হয় না। এগুলো জাস্ট জেনেটিক্যাল রিসার্চের জন্য এই প্ল্যান্টগুলোকে কি করা হয়, টিস্যু কালচার রিসার্চের জন্য। এই যে ওখানে পড়ছিলা হ্যাপ্লয়েড লাইন, টিস্যু কালচারে পড়ছিলাম একটা পয়েন্ট, হ্যাপ্লয়েড লাইন বানানোর জন্য, অ্যান্থার কালচার করে হ্যাপ্লয়েড লাইন বানানোর জন্য। এইখানে যেগুলো হচ্ছে সেইগুলো। আসেন স্যার, এখন পার্থেনোজেনেসিস করতে গিয়ে আরেকটা টার্ম আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে পার্থেনোকার্পি। এটার সাথে এই চ্যাপ্টারের কোনো সম্পর্ক নাই। পার্থেনোকার্পির সাথে পার্থেনোজেনেসিসের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমি পার্থেনোকার্পির ডেফিনিশনটা ডিফারেন্ট ফন্ট দিয়ে লিখছি। খেয়াল করছো কি লিখছি? প্রোডাকশন অফ সিডলেস ফ্রুট বাই অ্যাপ্লাইং ফাইটোহরমোন। এটাকে কি বলে? পার্থেনোকার্পি। শুনো, ওয়াটারমেলন, তরমুজ অনেক সময় এমন হয় যে সিডের জন্য খাওয়া যায় না স্যার, বিরক্ত লাগে। তো তখন এটা এখানে আসছিল এই ফ্রুটটা, একসময় জিএসি মোড় অনেকগুলো ফলের দোকান ছিল, এগুলো এখন তুলে দিচ্ছে। একসময় এরকম এই জিএসি মোড় এরকম ছিল না, আজকে এতগুলো মার্কেট স্যারমার একসময় ছিল না স্যার। যাই হোক স্যার, তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমি এখান থেকে প্রচুর ফ্রুট কিনে নিয়ে যেতাম, যেহেতু আমি এটা আমার পছন্দের একটা ফিল্ড বায়োলজিতে। তখন আমি দেখতাম যে প্রথমবারের মতো বাংলাদেশে স্ট্রবেরি আসছে। তো এক বক্সে 6টা রিয়েল স্ট্রবেরি, 6টা, একটা স্ট্রবেরির দাম ছিল 50 টাকা। এক প্যাকেটে, ছোট্ট একটা প্যাকেটে, প্লাস্টিকের প্যাকেটে 6টা স্ট্রবেরি থাকতো 300 টাকা দাম স্যার। আমি ওই সময় কিনে নিয়ে যেতাম স্যার। মানে ডিফারেন্ট ফ্রুটস আমি টেস্ট করতে চাই, আমার নেচার স্যার। তো ওই আসলে রিয়েল স্ট্রবেরি ছিল ওগুলো। বাট বাংলাদেশের পরে স্ট্রবেরি বানায় মোটামুটি স্ট্রবেরিকে জাত মেরে দিছে একেবারে। স্ট্রবেরি খাওয়ার পরে স্ট্রবেরি খাওয়ার ইচ্ছা তো চলে যাবে। রেড কালারের একটা স্ট্রবেরি, কোনো টেস্ট নাই, পাইনসা, মুখ টুক তিতা মিতা হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক স্যার, বাংলাদেশের স্ট্রবেরিগুলো কেজি 120 টাকা করে বিক্রি করছে। তারপরও যে বাংলাদেশের স্ট্রবেরি গ্রো করাইতে পারছে, এটা অনেক কিছু স্যার। মানে এটা তো কখনো আমাদের চিন্তার মধ্যে ছিল না। এটা কোল্ড কান্ট্রির ফ্রুট, এইটাকে তুমি এই কান্ট্রিতে গ্রো করাইতে পারছো। আই থিঙ্ক আপাতত এই পর্যন্ত এনাফ স্যার। যদি রিসার্চ করতো, আমাদের স্যার রিসার্চ স্যার নাই স্যার, দুঃখ তো এই জায়গায়। রিসার্চ করে এটাকে চেঞ্জ করতে পারতো। মানে এই ফ্রুটটার মধ্যে কিভাবে, এখন তো যেহেতু ফ্রুট গ্রো করাই ফেলছি, এখন জাস্ট দরকার এটাতে টেস্ট আনার। তো টেস্ট আনার রিসার্চ করে আপনি এখানে গ্লুকোজের পুরো কি দিলে বাড়বে, কোন কেমিক্যাল দিলে, এগুলো রিসার্চ করে বের করে। কে রিসার্চ করে? যখন এটা মার্কেট হারাইছে, এরপর থেকে এটা বাংলাদেশে এখন আর কালটিভেট করে বন্ধ করে দিচ্ছে। নাহলে আমার শ্বশুরবাড়ি থেকে রাউজানের দিকে আমি প্রচুর দেখছিলাম যে ওই সময় যেতাম যে স্ট্রবেরি করে স্ট্রবেরি ফিল করছে, প্রচুর ওই সময় ছিল। এনিওয়ে স্যার, তো তরমুজ যখন খেতে গেলাম স্যার, তো তখন দেখলাম যে সিডের জন্য স্যার খেতে পেইন লাগে, মুখে সিডে কামড় পড়ে। তো আমরা কি করলাম, তরমুজটা যখন ছোট অবস্থায় থাকে, এই অবস্থায় আছে ছোট রাউন্ড একটা ছোট ওই যে টেনিস বলের মতো, ওই অবস্থার মধ্যে ফাইটোহরমোন স্প্রে করে দেয়।
এই ফাইটো হরমোনের কারণে তার ভেতরে ফার্দার কি ফর্ম হয় না, সিড ফর্ম হয় না। সো দিজ আর সিডলেস ফ্রুট। ঠিক আছে, এই ফেনোমেননটাকে বলে পার্থেনোকার্পি। তাহলে পার্থেনোকার্পির সাথে পার্থেনোজেনেসিসের স্টাডি রিলেটেড কোনো মিল আছে? নো স্যার, ওটা একটা ডিফারেন্ট, বাট টার্ম দুইটা কাছাকাছি বলে এই টার্মটা ডিফাইন করতে মাঝে মাঝে দেয়, এক্সামে চলে আসে, যেহেতু বইয়ে আছে হোয়াট ইজ পার্থেনোকার্পি, সবাই পার্থেনোজেনেসিসের ডেফিনিশন লিখে দিয়ে আসে এখানে। আবার বলছি, পার্থেনোজেনেসিস একটা বিষয়, পার্থেনোকার্পি আলাদা বিষয়, মনে থাকবে। তাহলে পার্থেনোকার্পি হচ্ছে ফাইটো হরমোন অ্যাপ্লাই করে সিডলেস ফ্রুট প্রোডাকশনের প্রসেস। ওয়াটারমেলন বলতে পারো, একটা সময় ছিল ওয়াটারমেলন, ওই যে এখন আর দেখি যে নাই, কারণ ফাইটো হরমোন দিয়ে যেটা এক্সপেন্সিভ স্যার ফাইটো হরমোনগুলো। তো ওইটা যখন দেয়, নরমালি একটা বড় সাইজের তরমুজ 200 থেকে 300 টাকা, ওই তরমুজের দাম হয়ে যাচ্ছে 500 টাকা, সিডলেস যেগুলো 500-700 টাকা হয়ে যায়। 700 টাকায় তুমি একটা তরমুজ কিনবা স্যার, ইউজুয়ালি কিনবা স্যার। আসেন স্যার, তাহলে লেমন এটা করা হয়েছে, অরেঞ্জ এটা করা হয়েছে ফাইটো ফ্রুটের উপরে। ফ্রুটগুলো যখন এই ম্যাচুর অবস্থায় ছোট হবে তখন স্প্রে করে দেয়, সিড তখন আর ফর্ম হয় না ভেতরে, হরমোনের ইনফ্লুয়েন্সে সিড আর ফর্ম হয় না। কিন্তু সিড ফর্ম হওয়ার আগে ফ্রুট ফর্ম হয়ে যায়। ফ্রুটের ভেতরে না সিড হবে, ফ্রুট বড় হচ্ছে, ফ্রুটের ভেতরে একটা ছোট তরমুজের ভেতরে তুমি কি কখনো এমন সিড পাও নাই যে সিডটা ছোট সাদা রঙের গ্রো করে না, এখন ওটাই ম্যাচিউর সিড, ওর অবস্থায় সিড আর কি। তোমরা তো এইটা পড়ছো, তোমাদের মধ্যে এখন এইটা সেট হয়ে গেছে যে আগে সিড হয় তারপরে মনে হয় ফ্রুট হয়, না স্যার। ফ্রুট সিড দুইটার ডেভেলপমেন্ট সাইমালটেনিয়াস, ফ্রুটও বড় হচ্ছে আর তার ভিতরে সিডও ডেভেলপমেন্ট হচ্ছে। ওই সময় তুমি স্প্রে করে দিলে আর সিডগুলো ওই ছোট অবস্থা থেকে যাবে, গ্রো করবে, বড় হবে না, ম্যাচিউর হবে। ওটা তো ন্যাচারালি হচ্ছে, সব সিড তো হচ্ছে না, তুমি যখন স্প্রে করে দিবে তখন আর কোনো সিডই হবে না। ঠিক আছে, ফাইটো হরমোন হিসেবে অক্সিনকে ইউজ করা হয়, জিবেরেলিনকে ইউজ করা হয়, সাইটোকাইনিন, এই হরমোনগুলোকে বেসিক্যালি ইউজ করা হয়, বাট এগুলো এক্সপেন্সিভ অনেক। এই জন্য রিসেন্টলি আমি আর দেখি না বাজারে যে সিডলেস ওয়াটারমেলন, আগে এক সময় ছিল, এই যে আগুরাতে গেলে আবার পাওয়া যায় মাঝে মাঝে সিডলেস ফ্রুটগুলো পাওয়া যায়, বাট এগুলো হাইলি এক্সপেন্সিভ। আমার মানে কোন একটা প্রোডাক্ট এই কিছু মনে করিও না, মানে আমার এরকম এই শপিং মলগুলোতে কিছু কিনতে ইচ্ছা করে না স্যার। আমার এখন এত টাকা হয় নাই যে নরমালি একটা প্রোডাক্টের দাম, একটা টুথপেস্টের দাম সাপোজ 300 টাকা, একটা টুথপেস্টের দাম, ওখানে 305 টাকা দেওয়া লাগবে। 5 টাকা কেন? ওটা ওদের চার্জ, প্রত্যেকটা প্রোডাক্ট থেকে 5 টাকা 10 টাকা করে কেটে নিচ্ছে তারা। এখন একটা হয়েছে যে ইয়ার সামনে, শেভরনের সামনে উৎসবে গিয়ে তো উৎসব করার ইচ্ছা স্যার ধ্বংস হয়ে যাচ্ছে। কি অবস্থা এখানে। আপেল কতগুলো ভাবছিলাম, আমি তো বললাম ফ্রুটের আমার নেশা একটু বেশি। বড় সাইজের আপেল দেখলাম 4টা আপেল কিনেছি স্যার 1200 টাকা দিয়ে। 4টা আপেল প্যাকেট করা, এটা নাকি স্পেশালাইজড আপেল। 4 কেজি এই পুরো পাইনসা, এটা মানে কেন কিনলাম মানে এর থেকে নরমাল অন্য কোনো বাঙ্গি টাঙ্গি কিনে খাইলাম স্যার, ভালো না। পুরো পাইনসা, কোনো টেস্টই নাই, লবণের টেস্ট হোক, পুরো মনে কি খাচ্ছি কতগুলো শশা না খিরা খাচ্ছি এরকম মনে হয়েছে স্যার। সুন্দর করে র‍্যাপিং টাইপের প্লাস্টিক পেপার দিয়ে র‍্যাপিং করে রাখছে, 4টা আপেল বক্স করা আছে, 4টা আপেলের দাম 1200, ভ্যাট টেট মিলে 1260 না 70 টাকা আসছে। আরেকটা আসছে যে রিসেন্টলি ওই যে ভড়ং, আবার কি আড়ং ভড়ং ব্যাগ দেন, ব্যাগ দিবেন, আমার ব্যাগ হচ্ছে কিনতে হবে, ছাগলের দম। 2টা শার্ট কিনলাম, আমাকে হাতে ধরে গেছিলাম, ব্যাগ ব্যাগ কিনে নিতে হবে, ইসামারি তো ছাড়াইটা লাগাতে পারতাম, ফালতু ফালতু জাহান্নামে যাবো সবাই শুনবে এগুলো, ও ভোগে এগুলো, আড়ং থেকে কোনো প্রোডাক্ট কিনা যাবে না, শেষ বয়কট আড়ং, শেষ। আশ্চর্য ব্যাপার, প্রোডাক্ট কিনে মানুষ তো রাস্তা থেকে প্রোডাক্ট কিনলে একটা প্লাস্টিকের ব্যাগ দেয়, পলিথিনে একটা ব্যাগ দেয়, পুরো ব্যাগ দিবে না, শার্টে আমার হাতে ধরাই দিচ্ছে। এই ওই শার্টটা রেদার পড়তে ইচ্ছে করে না, মন উঠে গেছে শার্টটাতে। তো সেটা নিয়ে আসি, তারপর ব্যাগটা আবার অনেক নিয়ে বেশি দিতে বলতেন। ওটা তো করা যাবে না, ওইটা তো করা যাবে না। নেক্সট আসেন স্যার, তাহলে পার্থেনোকার্পি ব্যাপারটা বুঝছো? আগে পার্থেনোকার্পি বুঝছো?
এবার আসো পার্থেনোজেনেসিস। আমাদের স্টাডি আসলে পার্থেনোজেনেসিস কে নিয়ে। আবার বলতেছি, পার্থেনোজেনেসিসে তুমি ফার্টিলাইজেশন হবে না, ওভামটা থেকে প্রোডিউস হবে। এখন এইটা আবার দুই রকম, একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপ্লয়েড। এখন শুনো, যখন এই স্টেজে রিচ করবে তার মানে কি ফর্ম করে ফেলছে বলো, কথা বলো না, এটা কি, এটার নাম কি? এই এমব্রায়ো সেকের ভেতরে সে যখন থাকবে তার মানে সে অবশ্যই একটা হ্যাপ্লয়েড এগ অথবা ওভাম। তো হ্যাপ্লয়েড এগ ওভামের মধ্যে মিয়োসিস সেল ডিভিশন তো হওয়ার কোনো সুযোগ নাই। মাইটোসিস, এটা মাইটোসিস করে এটা একটা পুরো স্ট্রাকচারটা সে একটা হ্যাপ্লয়েড সিড হয়ে যাবে। এখন আসো, তাহলে ওটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। যদি হ্যাপ্লয়েড এগ বা ওভাম থেকে তাহলে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। এখন আসো ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস মানে কি সেটা বোঝাচ্ছি, সবাই পড়ে তাকাও। আচ্ছা স্যার, হ্যাপ্লয়েড সিডটার থেকে কি আর গাছ গ্রো করবে? গাছ তো অবশ্যই গ্রো করবে, অ্যাক্টিভ সিড বলা হয়েছে না প্রথমে। প্ল্যান্ট গ্রো না করলে তো এই স্টাডিতে আসছে আপনারা, তাহলে সিডে তো কোনো ভ্যালুই নেই। গাছটাই হ্যাপ্লয়েড হয়ে যাবে, গাছটাই হ্যাপ্লয়েড হয়ে যাবে, সেটাই তো বলতেছি। আসেন স্যার, এখন এদিকে আসেন, এদিকে তাকান, এদিকে না, ঠিক আছে স্যার, কোশ্চেন আস্ক করবে না স্যার, মুড়ির নোকে কোশ্চেন আস্ক করবে উচিত। স্যার বোর্ডে তাকান, এগুলো হচ্ছে নিউসেলাস টিস্যু। এগুলো কি স্যার? নিউসেলাস টিস্যু। এটাকে ঘিরে কে থাকবে? দুইটা ইন্টেগুমেন্ট। এখনো ওভিউল, আমি জাস্ট ওভিউলের ডেভেলপমেন্ট নিয়ে স্টাডি করতেছি। এটা কোন ইন্টেগুমেন্ট? এখন কাকে ড্র করতেছি? আউটার ইন্টেগুমেন্ট। স্যার এই জোনটার নাম কি? মাইক্রোপাইল। মাইক্রোপাইলের উপরে এই বিগেস্ট সেলটার নাম কি? এমএমসি, মেগাস্পোর মাদার সেল। তাহলে মেগাস্পোর মাদার সেল কি? ডিপ্লয়েড। এবং এখানে অবশ্যই কোন সেল ডিভিশন হবে? অবশ্যই মিয়োসিস। মনে করো মিয়োসিস হয় নাই, মিয়োসিস তার ইনস্টিডে কি হইছে? মাইটোসিস। তাহলে কয়টা সেল প্রোডিউস হবে? দুইটা। এই যে একটা, এই একটা, দুইটা। এই সেলটা মারা যাবে, ওর নাম কি হবে? পোলার বডি। তাহলে এই সেলটা এখন হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এটার নাম কি? মেগাস্পোর। মেগাস্পোরটা ডিপ্লয়েড, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ডিপ্লয়েড মেগাস্পোর, এই হচ্ছে তার ডিপ্লয়েড নিউক্লিয়াসটা। বাকি সবকিছু আগের মতোই হবে। প্রথমে ডিপ্লয়েড দুইটা নিউক্লিয়াই ফর্ম করবে, এই দুইটা নিউক্লিয়াই দুই পোলে চলে যাবে, তারপরে কনসেকিউটিভ দুইটা কি হবে? মাইটোসিস হবে। তার মানে এখন সবাই এখানে জাস্ট ইনস্টিডে সবাই কি টুয়াইজেন, জাস্ট একটা কি হয় নাই বলে, তখন তুমি সেটা পাবা ডিপ্লয়েড এগ অর ওভাম। এই এগ অর ওভামটা কি হবে তখন? টুয়াইজেন হবে না? ওখান থেকে যেই অফস্প্রিংটা প্রোডিউস হবে সেটা হবে ডিপ্লয়েড, ওটা হবে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। পড়ে দেখো। আচ্ছা স্যার, মেল পার্ট কি যদি এটাকে আবার ফিউজ করে তাহলে তো এটা ট্রিপ্লয়েড হয়ে যাবে না? মেল পার্ট ফিউজ করবে না এই অবস্থায়, মানে চান্স নাই এই ক্ষেত্রে, এগুলো সব অ্যাবনর্মাল কেস, ঠিক আছে? তোমরা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসটা একটু পড়ো, আমি পড়ছি স্যার তোমাদের সাথে। whenever an unfertilized ovum, ব্র্যাকেটের মধ্যে কি আছে? n। হ্যাপ্লয়েড মানে মিয়োসিস করে আসছে, হ্যাপ্লয়েড মানে কি রেগুলার আমরা যেটা দেখি মিয়োসিস করে আসছে, is directly transformed into an active embryo through it is through normal, ওই যে বলা হয়েছে মিয়োসিস হইছে, normal meiosis হইছে, is called haploid parthenogenesis. The plant produced through this process also become haploid and sterile. Sterile মানে flower fruit form করবে না। sterile এর অ্যান্টোনিম কি? fertile, fertile, sterile, এটা sterile। তাহলে এরকম হচ্ছে সোলানাম নাইগ্রাম, এটা হচ্ছে a kind of a small, যে চিটাগে মানুষ খায় বেগুন, কতগুলো ছোট ছোট বেগুন একসাথে আঙ্গুরের মতো পাওয়া যায় স্যার? হ্যাঁ ওই পুঁতি বেগুন, হ্যাঁ স্যার পুঁতি বেগুন, সোলানাম নাইগ্রাম। এরপরে অর্কিস ম্যাকুলাটা, এটা a kind of nut, বাদাম, এটা অর্কিস ম্যাকুলাটা। তাহলে এবার এটা গেল, এবার এখানে আসো স্যার, ব্র্যাকেটে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। ইন টোবাকো, টোবাকোর সায়েন্টিফিক নেম কি? নিকোটিয়ানা ট্যাবেকাম। Embryo is formed
from unfertilized sperm. বুঝতে পারছো? তামাকের ক্ষেত্রে ওভাম থেকে ফর্ম না হয়ে কোত্থেকে হয়? আনফার্টিলাইজড স্পার্ম থেকে হয়। তার মানে মেল পার্ট থেকে হলে কি বলবা? So the process through which embryo is developed from sperm without fertilization is called androgenesis. এই ব্যাপারটা কিভাবে হতে পারে আমরা একটা আইডিয়া করি, চলো। এই ব্যাপারটা হতে পারে, মনে করো এটা একটা অ্যাক্টিভ এমব্রায়ো স্যাক, এখানে এগ আছে, পাশে দুইটা সাইনার্জিড আছে, অপোজিট সাইডে অ্যান্টিপোডাল সেল আছে, দেন দুইটা কে আছে? সেকেন্ডারি নিউক্লিয়াস। এই চেম্বারে দুইটা কে চলে আসছে? মেল গ্যামিট চলে আসছে। এখন যে কোনো কারণে হোক এখানের এই সেলগুলা, বিশেষ করে এগ, ওভাম, সাইনার্জিড, এই সেলগুলো মরে গেল, ডিস্ট্রয় হয়ে গেল। তাহলে চেম্বারের ভিতরে দুইটা কে আছে? মেল গ্যামিট আছে। এরা সামান্য পরিমাণ সাইটোপ্লাজম নিয়ে কি হয়ে গেল? সেল হয়ে গেল। দেন তারা রিপিটেড কি করলো? মাইটোসিস। দেন এখানে সবগুলো এখন স্পার্ম থেকে আসা সেল দিয়ে ফিল আপ হয়ে গেল। তখন তুমি একটা অ্যাক্টিভ সেল পাবা যেখানে সবগুলো কি পার্ট? মেইন পার্ট। এটাকে বলবা অ্যান্ড্রোজেনেসিস। এটা কোন প্ল্যান্টে দেখা যায়? তামাক প্ল্যান্টে, টোবাকো প্ল্যান্টে, নিকোটিয়ানা ট্যাবেকাম। ঠিক আছে? তো পার্থেনোজেনেসিস নিয়ে একটু রিসার্চ করো, দেখো কতটুকু বুঝতে পারছো। ঠান্ডা লাগবে বলে এসি অফ করে দিও। স্যার বল ডিপ্লয়েড পার্টনারশিপে যে দুইটা एग्जांपल দিছি স্যার, এখানে কি মেল পার্ট নাই? ডিপ্লয়েডের জন্য কি পার্ট নেই? মানে মেল পার্ট মানে ওই অ্যান্ড্রোসিয়ামটা নাই। অ্যান্ড্রোসিয়ামটা নাই না। অ্যান্ড্রোসিয়াম কেন থাকবে? অ্যান্ড্রোসিয়াম আছে। পোলেন গ্রেইন হয়তো পলিনেশন করে নাই, অথবা পোলেন টিউবটা এমব্রায়ো স্যাক পর্যন্ত রিচ করে নাই। তাহলে ওটা এমব্রায়ো স্যাক কেমনে বলতে? ওরা যে মাইটোসিস করতেছে, এমব্রায়ো স্যাক তো ওর কাজ করবে, কারণ এখান থেকে আলটিমেটলি এগ আর ওভাম প্রোডিউস হবে। ওদের তো অরিজিনালি মেমসিস করার কথা না। ওরা কেন বুঝবে যে আমাদেরকে মাইটোসিস করতে হবে? কোনো কারণে হয় নাই স্যার। প্ল্যান্টের মধ্যে অনেক ঘটনা ঘটে, যে কেমিক্যালগুলো বা যে হরমোনগুলো ইনফ্লুয়েন্স করে সেগুলো হয়তো ডেভেলপ করে নেই, সেটা কিন্তু অ্যাবনর্মাল কেস। এগুলো হয়তো লাখে একটা বা কোটিতে হয়তো একটা হচ্ছে ঘটনা, খুব অ্যাবনর্মাল কেস, সহজে তো দেখা যায় না। সায়েন্টিস্টরা পাচ্ছে বলে এটা ডিসকাস করছে। অ্যাপোগ্যামি, অ্যাপোগ্যামিতে যাব কি? মশা, মশা না মশকি? মশকি হবে, কারণ মশা তো ব্লাড সাক করে না, সব তো সাক করে ফিমেল। সরি ফেলে দে মসকিউটো নিয়ে কি অপারেশন করছিস? ওকে আচ্ছা, নেক্সট ওয়ান। ব্লাডটা কি বলছিস নাকি আবার দেখিস? আসেন স্যার আসেন, নেক্সট ওয়ান আসো। অ্যাপোগ্যামি, অ্যাপোস্পোরি, বোর্ডে মিস হয়ে যাচ্ছে স্যার। অ্যাপোগ্যামি, আচ্ছা পার্থেনোজেনেসিস ভালো করে বুঝছো কিনা বলো। আচ্ছা অ্যাপোগ্যামিতে আসো। গ্যামি, এই সাফিক্সটা আসছে স্যার গ্যামিটোফাইট থেকে। তো গ্যামিটোফাইট মানে কি? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? অবশ্যই হ্যাপ্লয়েড। স্পোরি টার্মটা আসছে স্পোরোফাইট থেকে। স্পোরোফাইট মানে অবশ্যই ডিপ্লয়েড। এবার আসো, একটা অ্যাক্টিভ এমব্রায়ো স্যাক ড্র করি এই ওভিউলটার ভেতরে। এখানে একটা এমব্রায়ো স্যাক ড্র করি। সবাই তাকাও, বোর্ডে তাকাও, ডিফারেন্ট মার্কার দিয়ে আসেন স্যার। বোর্ডে স্যার, আর কামড় দেওয়া এগুলো নিয়ে এত রিসার্চ করার দরকার নেই, বোর্ডে তাকান স্যার। মশা ওই যে আসলে 4টা থেকে 5টা যে ক্লাসটা হয় না, জানালা খুলে ক্লাসগুলো নেয় স্যার। এখন এসি ছাড়া না, জানলা এসি দেওয়া হচ্ছে, জানলা তাহলে ওই জানলাগুলো সব মশা এখান থেকে ঢুকে। এখন ইয়াস এখানে ওই এসি এরোসল আছে, এখন এরোসল তো স্যার এইভাবে ওপেন রুমে স্প্রে করা উচিত না। আচ্ছা স্যার স্প্রে করতাম, ক্ষতি হতো সবার, আছে তো স্প্রে আছে। যাওয়ার পরে কি এটা উচিত ছিল আসলে তোমরা আসার আগে একটু স্প্রে করো, মানে এত মশা ভরে গেছে এখানে। ওরা তো কোনো ফিলিংস নাই, ওরা তো আসে হাউ কাউ মাও মাও, মশা কামড়ছে তো কি হইছে, কামড় তো মশা দিবি, ওই প্যাটার্নে গ্যাদারিং করে বসে স্যার। ওরা ফিলিং, ওরা তো ওদের নিউট্রিয়েন্টের জন্য দিচ্ছে।
ওদের চাইল্ড বার্থের জন্য রাখে। রিসার্চার অ্যারিস্টটলের পরেই পড়লাম আমি। স্যার নেক্সট ওয়ান এরপর শুনো স্যার বেশি ফাস্ট করলে স্টাডি থেকে দূরে সরে যাবো স্যার। এখন এই যে চেম্বারটা আছে বলো, এই চেম্বারটার নাম হচ্ছে এমব্রায়োসেকের ভেতরে যা আছে এই যে 8টা স্ট্রাকচার, 3টা অ্যান্টিপোডাল সেল হ্যাপ্লয়েড, এই দুইটাও হ্যাপ্লয়েড, এই 3টা সেলও হ্যাপ্লয়েড। এমব্রায়োসেক অ্যাক্টিভ সিড ফর্মেশনে পার্টিসিপেট করবে না কার ক্ষেত্রে? অ্যাপোগেমি এন্ড অ্যাপোস্পোরির ক্ষেত্রে। ঠিক আছে, আগে অ্যাপোগেমিটা বোঝাই। অ্যাপোগেমিটা হচ্ছে আমরা প্রথমে পার্থেনোজেনেসিসে কাকে কনসিডার করছিলাম বলো? এগ অর ওভাম। এটা ছাড়া এখানে আর কি আছে বলো? হ্যাপ্লয়েড। সাইনার্জিড দুইটা, এরপরে অ্যান্টিবডি। এগুলা থেকে যদি প্রোডিউস হয় তখন সেটা হবে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে এন মানে গ্যামেটোফাইট মানে পড়ে দেখো তারপর এটা বুঝো কিনা। ঠিক আছে, অন্য যে কোনো সেল এমব্রায়োসেকের ভিতরে। ঠিক আছে, তাহলে শুধু ওভাম নিয়ে যদি হয় তাহলে পার্থেনোজেনেসিস। ওভাম ছাড়া এমব্রায়োসেকের ভেতরে আছে হ্যাপ্লয়েড যে সেলগুলো লাইক সাইনার্জিড অথবা অ্যান্টিপোডাল সেল, ওখান থেকে যদি অ্যাক্টিভ এমব্রায়ো, এন্ড অবভিয়াসলি দ্যাট অ্যাক্টিভ এমব্রায়ো উইল বি আ হ্যাপ্লয়েড ওয়ান, তাই না? ওকে, তাহলে অ্যাপোগেমি হয়ে গেল। এবার আসে অ্যাপোস্পোরি। মানে এমব্রায়োসেক সেটা সবগুলো সেল হচ্ছে ডিপ্লয়েড। ওটা হ্যাঁ ফিমেল হবে, ওটাও ফিমেল হবে বাট ডিপ্লয়েড হবে। থ্যাংক ইউ। 15 নাম্বার পেজে যাচ্ছে। 15 নাম্বার পেজে অ্যাপোস্পোরি। এখন আমাকে বলো এমব্রায়োসেকের বাইরে ডিপ্লয়েড সেল কে কে আছে? তুমি বলছো যে স্পোরি মানে স্পোরোফাইট, স্পোরোফাইট মানে ডিপ্লয়েড। এখন এমব্রায়োসেক তো হ্যাপ্লয়েড, ওর বাইরে এই যে ব্ল্যাক যে সেলগুলো আছে এটা হচ্ছে নিউসেলাস টিস্যু, এখানে সবগুলা সেল কি? ডিপ্লয়েড। ইন্টেগুমেন্টের যে সেলগুলো আছে এরাও কি? ডিপ্লয়েড। যদি ইন্টেগুমেন্ট অথবা নিউসেলাস টিস্যুর কোন সেল থেকে কি হয়? অ্যাক্টিভ এমব্রায়ো ফর্ম হয়, তাহলে সেটা হবে স্পোরোফাইটিক মানে অ্যাপোস্পোরি। স্পোরি মানে স্পোরোফাইট। মনে থাকবে? পড়ো স্যার, ডেফিনিশন ভালো করে পড়ো। When any somatic cell of ovule such as nucellus অথবা integument converted into diploid embryosacc, যেহেতু এখানে সবগুলা সেল ডিপ্লয়েড, এখান থেকে ডিপ্লয়েড embryosacc ফর্ম হবে। ডিপ্লয়েড embryosacc ফর্ম হবে। আবার বলছি ডিপ্লয়েড embryosacc ফর্ম অবশ্যই হবে। and then diploid egg or ovum inside is produces active embryo leading to plant formation without leading to plant formation। তার মানে কি? তুমি যদি এই সিডটাকে সো করো সেখান থেকে একটা সিডলিং হবে। ঠিক আছে, এই প্রসেসটাকে বলে অ্যাপোস্পোরি। এক্সাম্পল হচ্ছে হাইরাক্সিয়াম, এটা একটা প্ল্যান্ট, এগুলো আসলে আমাদের কান্ট্রি তো হয় না, এগুলো বাইরের প্ল্যান্ট আর কি। এটার সাথে 4 নাম্বার যেটা আছে অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি, এটার একটা মিল আছে, মিলটা খুঁজে বের করো, অমিলটাও খুঁজে বের করো, সিমিলারিটি খুঁজে বের করো। অমিল হচ্ছে যে এমব্রায়ো ফর্ম হবে না। একটা পার্থক্য কি জানো? অ্যাপোস্পোরিতে এমব্রায়োসেক ফর্ম হবে, অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনিতে এমব্রায়োসেক ফর্ম হবে না। পার্থক্য এটাই। আর মিল কি স্যার? ওই যে নিউসেলাস আর ইন্টিগুমেন্টেড সেলগুলাই পার্টিসিপেট করবে। মনে থাকবে? ওকে স্যার, তাহলে মোটামুটি হয়ে গেল এই পুরো টপিকটা স্টাডি করা। এবার আমরা টপিক নাম্বার 5 এ যাব, আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন। আজকের পরে স্যার এই চ্যাপ্টারের উপর আর ক্লাস নিব না, আজকেই লাস্ট ক্লাস, এটা থার্ড ব্যাচে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে জুওলজির চ্যাপ্টার 8, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোঅর্ডিনেশনটা স্টার্ট করব। তো আমার রিকোয়েস্ট থাকবে, মানে হিউম্যান নার্ভাস সিস্টেমটা স্টার্ট করব। আমার রিকোয়েস্ট থাকবে গ্রুপেও টেক্সট দিব স্যার, তোমাদের ওই ক্লাসগুলো ভুলেও মিস না করো।
ওখান থেকে আই এআর এর স্ট্রাকচার ক্লাস না করলে কোনোদিনও বুঝতে পারবো না। অফলাইনে প্রেজেন্ট থেকে ক্লাস না করলে অনলাইনে তো তোমার অনেকগুলো কোয়েশ্চেন গ্রো করবে, অ্যান্সার করতে পারবো না তুমি আমাকে। এই জন্য তুমি অবশ্যই অফলাইনে প্রেজেন্ট থেকে ক্লাসটা করবা। ধরতে কি পেরেছিস? ধরতে কি পেরেছিস? যেভাবে বাইন মাছের মতো লাফ মারলি, আমি তো ভেবেছি ধরে ধরে চ্যাপ্টার করে ফেলেছিস, ধরতে পারিসনি। আহা, প্রচুর এটিপি খরচ করে ফেললি। আসেন স্যার, নেক্সট ওয়ান। আর ট্রাই করার দরকার নেই, খালি খালি এনার্জি লস করছিস কেন? আসেন স্যার, টপিক নাম্বার 5, আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন অর ব্রিডিং ইন প্ল্যান্টস। এই ব্রাঞ্চটাকে বলে প্ল্যান্ট ব্রিডিং। এই ব্রাঞ্চটাই অ্যাপ্লাই করেছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল যেই টেকনিকটা অ্যাপ্লাই করেছিলেন সেই টেকনিকটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে স্টাডি করব। উনি কিভাবে প্রসিড হয়েছিলেন এটা নিয়ে যাব। তো এখন এই প্ল্যান্ট ব্রিডিং এর মাধ্যমে আসলে করা হয় কি সেটার একটা রাফ আইডিয়া দেই। মনে করো তুমি চাচ্ছ একটা নতুন ভ্যারাইটি ডেভেলপ করতে। কি ডেভেলপ করতে? ভ্যারাইটির আরেকটা নাম কিন্তু সাবস্পিসিস। স্পিসিসের পরে যে সাবস্পিসিস, যেমন সিদ্ধ চাল, পোলার চাল, আতপ চাল, বাসমতি চাল, এরা সবাই কিন্তু অরাইজা স্যাটাইভা। বাট এরা এক একটা জাত, এক একটা ভ্যারাইটি, এক একটা সাবস্পিসিস। এখন তুমি টার্গেট করছো যে আমি এরকম দুইটা ভ্যারাইটি নিয়ে কাজ করে আমি নতুন একটা সাবস্পিসিস বানাবো। তাহলে তোমাকে এই ব্রাঞ্চে এন্টার করতে হবে। এই ব্রাঞ্চটার নাম প্ল্যান্ট ব্রিডিং। তাহলে প্ল্যান্ট ব্রিডিং এর কাজ হচ্ছে দুইটা একই স্পিসিসের, আবার ডিফারেন্ট স্পিসিস না, কিন্তু একই স্পিসিসের দুইটা ভ্যারাইটির মধ্যে আমি কি করব? ক্রস পলিনেশন করব। কি করব? অবশ্যই ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন করে আমি নতুন একটা ভ্যারাইটি এস্টাবলিশ করব। আর বায়োলজির যেই ব্রাঞ্চটা এই নিউ ভ্যারাইটি ডেভেলপমেন্ট নিয়ে ডিসকাস করে তার নামই হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং। ঠিক আছে, তাহলে প্রথমে আসো আমরা আমি যেটা বলেছি এটা একটু পড়ে ফেলো। আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন অর প্ল্যান্ট ব্রিডিং এর ডেফিনিশন দেয়া হয়েছে এবং এটার উদ্দেশ্য কি, আমি কেন এই টেকনিকে যাব, আমি এর থেকে একটু কোয়ালিটি এনরিচ একটা প্ল্যান্ট বানাতে চাই, আমি একটু ভালো ফ্রুট ডেভেলপ করবে, ভালো একটু সিড পাবো, এরকম একটা প্ল্যান্ট বানাতে চাই থ্রু দিস প্ল্যান্ট ব্রিডিং টেকনিক। রিড কেয়ারফুলি। আচ্ছা, আমরা জিএমও বানাতে চাইছি না, জিএমও তো ঠিক আছে, জিএমও তো হাইলি এক্সপেন্সিভ। জিএমও তো আপনাকে জেনেটিক মানে জিন চেঞ্জ করবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এই ব্যাপারটা মোটামুটি যদিও আর্টিফিশিয়াল বলতেছি, বাট ব্যাপারগুলো আসলে ন্যাচারালি হচ্ছে, এখানে আপনার ওভাবে হাত নাই। আর জিএমওর মাধ্যমে আপনি পার্টিকুলার এক্সাক্ট একটা জিনকে চেঞ্জ করতে পারবেন। এখানে একসাথে অনেকগুলো জিনের চেঞ্জ হবে, পার্থক্য এখানে। আসুন স্যার, আর জিএমও স্যার এটা করার জন্য অনেক ওয়েল ট্রেইনড একটা বায়ো ল্যাব লাগবে, যেগুলো বাংলাদেশে নাই। একটু আফসোসের বিষয় স্যার, বাংলাদেশে একটা ভালো বায়োটেক ল্যাব নাই। স্যার স্যার মানে বলা স্যার, এগুলো এই যে ওয়ার্ল্ডের বায়োটেকনোলজি সোসাইটি আছে, ওদের থেকে আগে পারমিশন নেওয়া লাগে, সিস্টেম আছে স্যার, ওদের থেকে পারমিশন নিয়ে ওরা যাই করুক স্যার। এখন তো এটা স্যার একটা সোসাইটি হয়ে গেছে, একটা কমিউনিটি হয়ে গেছে, ওদের থেকে আগে স্যার গ্রিন সিগন্যাল পাওয়া লাগবে। পাওয়ার কোনো ব্যাপার নেই স্যার, গভর্নমেন্ট লেভেল থেকে পাওয়া লাগবে। গভর্নমেন্ট লেভেল থেকে গভর্নমেন্ট আগে পারমিশন নিয়ে আসবে। বাংলাদেশে আমি কি করব? 10টা বায়োটেক ল্যাব করব। এবার এই 10টা বায়োটেক ল্যাব আমি কি করলাম, এবার প্রাইভেট সেক্টরে দিয়ে দিলাম যে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এই ল্যাবগুলো বানাবে। শুধু ল্যাব বানানো না স্যার, এই ল্যাবগুলোর মধ্যে জেনারেল স্টুডেন্টদের এন্ট্রান্সটা এনশিওর করতে হয়, যে কেউ চাচ্ছে একটা রিসার্চ কন্ডাক্ট করতে, তার বায়োলজিক্যাল ফিল্ডে রিসার্চ আছে, তার যে সাইটেশন আছে ভালো, অনেকগুলো পেপার সে পাবলিশ করাইছে, এরকম কেউ রিসার্চ করতে পারবে, এই অ্যাসিউরেন্সটা দেয়া লাগবে। এই অ্যাসিউরেন্সটা দেয় না স্যার, ওখানে শুধু পার্টিকুলার কিছু রিসার্চাররা, ইউনিভার্সিটি স্যাররাই কাজ করবে। স্যাররা কাজ করে স্যার নিজেদের স্বার্থে, স্টুডেন্টরা কাজ করে স্যার মোটামুটি সে যেহেতু ইয়াং স্টেজ, সে অনেক ভালো রিসার্চ করতে পারবে, তাকে সুযোগ দিতে হবে স্যার। সব রিসার্চে কেউ প্রথম দিকে সাকসেসফুল হয় না। আইনস্টাইন তার একটা স্পিচে বলছিলেন যে আমার সবাই সাকসেসের স্টোরিটাই দেখে, বাট এই একটা ফর্মুলা এস্টাবলিশ করতে গিয়ে কত ডাস্টবিন আমি কাগজে খালি থ্রো করে করে ফেলছি, কত রাফ করছি, কত ওই ফেলিউরের কেসগুলো কেউ দেখে না। এই শুধু রিসার্চ করতে গিয়ে অনেক টাকা খরচ হবে, ওইগুলো দিয়ে কিন্তু দিবে না স্যার কেউ। বাংলাদেশ তো ওই লেভেলের যায়ও নাই যে এই পরিমাণ এক্সপেন্ডিচার করতে পারবে।
এই জন্য স্টুডেন্টরা স্যার স্টাডি করতে গিয়ে ওর বাইরে চলে যায়। আমার এখানে বসছিল, আমার এই মেয়েটা বিয়ে হয়ে গেছে, ছেলে মনে একটা হয়েছে, এটা আমি 12-13 সালের কথা বলতেছি। তো এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করবে, সে ইউএসএ ক্যালিফোর্নিয়াতে চলে গেছে, ও ফুল ফ্যামিলি শিফট করছে এবং ওরা ফিনান্সিয়ালি খুবই সলভেন্ট। তো যাওয়ার পরে এখান থেকে তো সে হাইড্রা পড়ে গেছে, হাইড্রা কোন দিকে চাপলাম না, ফার্স্ট ইয়ার পর্যন্ত সে সিজি থেকে পড়ছে। হাইড্রা পড়ে যাওয়ার পরে তো সে যখন ওই ইউএসএতে গেছে, ইউএসএতে গিয়ে সে বলে স্যার আপনার থিওরিটিক্যাল পড়াচ্ছেন, আমাকে অনেকগুলো ভিডিও পাঠিয়েছিল। ও মাইক্রোস্কোপে, লাইট মাইক্রোস্কোপে, আমাদের ল্যাবে মাইক্রোস্কোপ নেয় থেকে দামি মাইক্রোস্কোপ স্যার ওগুলো, লাইট মাইক্রোস্কোপে ওদের ক্লাসে ফোন অ্যালাউড, ফোন নিয়ে গিয়ে ওই ভিডিওগুলো করছে, হাইড্রা দেখতেছে, হাইড্রা মুভমেন্টগুলো দেখাচ্ছে সে সবগুলো, বলে স্যার আপনাকে এগুলো পাঠাইলেন, এগুলো আপনার কাজে লাগবে স্টুডেন্ট। ফোনটা আমি স্যার ইয়ে হয়ে গেছে, হাইজেক হয়ে গেছে। পরে ফোন মধ্যে অনেকগুলো ইয়ে ছিল, ভিডিওগুলো ছিল, ইনফরমেশন ছিল। এটা আপনি ইয়ে সালের কথা বলতেছি আর কি, 12-13 এই ওই সময়কার কথা। বলে স্যার দেখেন এই দেশে বাচ্চা কাচ্চাগুলো কেন ভালো করবে না, ভালো না করার কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশের কথা বলতেছে কি, যে ওরা শুধু থিওরিটিক্যাল পড়া করতেছে, আর ওইখানে থিওরিটিক্যাল পড়ার আগে বছর তুমি প্র্যাকটিক্যালি আগে দেখো, দেখার পরে যেহেতু ওর আইডিয়া চলে আসছে, ও জাস্ট একটু রিড আউট করে এখান থেকে আর কনসেপ্ট জাস্ট নিল না নিলে নাই, ওর নিজের মতো করে লিখতে পারবে এগুলো। এই জন্য স্যার ওরা একদম যেটা রিয়েল দেখছে ওই আলোকে লিখতেছে, এই জন্য ওদের লেখা, ওদের স্টাডি, ওদের পড়াশোনা সবকিছু পারফেক্ট হয়, অনেক বেশি অ্যাকুরেট হয়। তো এটা আফসোস করে কোনো লাভ নেই, আমরা থিওরিটিক্যাল পড়াশোনা নিয়ে থাকবো। হাইড্রা আমরা কয়জনে দেখছি স্যার, হাইড্রা দেখছি, আচ্ছা দেখি নাই স্যার, মনে দেখি নাই। তো এখানে তোমাদের সিসিবিসি সিতাত বোতলে করে, যে জামিল সিতাত আর কি আমাদের, ও ছোট একটা বোতলে করে হাইড্রা আনছিল, এনে দেখাইছিল, এটা হচ্ছে মানে সেকেন্ড ইয়ারে সবাই হাইড্রা দেখছিল, আনছিল। তো হাইড্রা দেখার ছোট্ট একটা স্যার মানে এটা হাইট অ্যারাউন্ড 10 মিলিমিটার হবে, মানে 1 সেন্টিমিটার হবে এই সাইজের, চোখেই পড়ে না স্যার। তো এটা আমি ন্যাচারাল হাইড্রা দেখছিলাম। খাগড়াছড়ি যাওয়ার পথে একটা ঝর্ণা আছে স্যার, ন্যাচারাল ঝর্ণা আছে, ফাউন্টেন আছে, নাম হচ্ছে হাজারছড়া ঝর্ণা। তো আমরা তো উইন্টারে গেছিলাম, উইন্টারে তো স্যার পানি এরকম পড়তেছে না, পানি যা স্লাইড করে পড়তেছে, ওই ফ্লো নাই, পানির ফ্লো নাই, যেটা রেইনি সিজনে ইউজুয়ালি থাকে। তো আমি যখন দেখতেছি পানির ফ্লো নাই, আমি তখন ওই ঝর্ণার আশেপাশে যেগুলো একটু ময়েস্ট এরিয়া আছে, ছোট ছোট পাথরের মাঝখানে পানি জমে আছে, ওই জায়গাগুলো ঘুরে দেখতেছি নতুন কোনো কিছু পাই কিনা। আমি এটা করি ইউজুয়ালি স্যার, আমার মাথার মধ্যে কাজ করে, কারণ ইউনিভার্সিটি লেভেল থেকে আমরা এগুলোতে খুব বেশি ইনভলভ ছিলাম, নতুন কোনো প্ল্যান্ট স্পিসিস পাওয়া যায় কিনা, নতুন কোনো অ্যানিমাল স্পিসিস পাওয়া যায় কিনা, এটাকে কালেক্ট করতাম স্যার আমরা। তো ওইখানে গিয়ে দেখি একটা সাইডে একেবারে সেই একটা জায়গায় হালকা একটু লাইট পড়ে, ওইখানে একটা সাইডে ছোট ছোট হাইড্রা কিলবিল করতেছে, একসাথে অনেকগুলো হাইড্রা ওয়ালে উঠতেছে, পাতার নিচে আছে একটা জায়গায় অনেকগুলো হাইড্রা দেখছে। তো ওটা দেখার মতো চোখও থাকা লাগবে, ছোট একটা জিনিস চোখেই পড়ে না স্যার, বাট মুভ করতেছে ওই জায়গাটার মধ্যে হাইড্রা, বডিকে এক্সপান্ড করতেছে, ইলংগেট করে, যে লিচের মতো বডিকে ব্যান্ড করে মুভ করতেছে, ওই যে কি বলে সামার সল্টিং, লুপিং, সামার লুপিং করতেছে, লুপিং করে মুভ করতেছে। এটা 2016 এর কথা, তাও 10 বছর আগে। তো এখন এগুলো তো স্যার কে দেখবে, মাঝে মাঝে যাই আমি, যেমন গ্রুপে যে এবার গিয়েছিলাম স্যার রামসাগর দিঘিতে, ওখানে গিয়ে লাইকেন দেখছিলাম, ছবিটা গ্রুপে দিয়েছি স্যার। তো যখন ওই সময় তো স্যার মানে মাথায় এরকম কাজ করে না, আমি ছবি তুলতাম স্যার সময় হাইড্রার। তবে আমার ওই মেয়েটা জাওয়াজবিন, ও অনেকগুলো ছবি মানে ভিডিও পাঠিয়েছিল, হাইড্রার ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট কালারের, ক্লোরো হাইড্রা, গ্রিন হাইড্রা, যেটা ছবি পাঠিয়েছিল। অবাক লাগে যে আমরা এগুলো আসলে দেখাইতে পারতেছি না তোমাদের। তো এই যে প্রসেসটা আছে স্যার, পিঙ্ক কালার হাইড্রা দিয়েছে। হ্যাঁ পিঙ্ক কালার, এগুলো তো স্যার আসলে মানে মডেল হাইড্রা, পার্লার থেকে হাইড্রা আসছে। আচ্ছা স্যার টপিক মানে আমি অবাক হয়েছি, ফার্স্ট ইয়ারে নাকি স্টাইড্রো যাবে, ওদের জার্সি লাগবে, তো মেয়েদেরকে বলছে জার্সির কালার কি হবে, সবগুলো মেয়ে বলে স্যার পিঙ্ক পিঙ্ক। মেয়ে মানে বুঝলাম না, পিঙ্ক কেন, পিঙ্ক কেন, সবগুলো স্যার পিঙ্ক কালার, স্যার পিঙ্ক কালার। তা কতটা স্যার খাচ্ছি দেখে পিঙ্ক বললাম স্যার পিঙ্ক। স্যার প্রত্যেকটা স্পিসিসের কি সাবস্পিসিস থাকবে, থাকতে পারে, হিউম্যানদেরও হ্যাঁ আছে তো। আরে আমরা একসময় যে হোমো, আগের বইগুলোতে ছিল হোমো ইরেক্টাস, প্রথম যখন যে মানুষ মানে 4 হাতে দাঁড়াইছে, যেটা আর কি, যে ফসিল যেগুলো পাইছে অনেকগুলো নাম দেওয়া হয়েছে। আমাদের মধ্যে আমরা একটা সাবস্পিসিস না, যেমন
কোরিয়ানদের একটা গ্রুপ, চায়নার একটা গ্রুপ, আবার ইউরোপিয়ান যারা হোয়াইট স্কিনের আছে, আমরা স্যার কপার কালার, আমাদেরকে এই যে মানে মঙ্গল হোয়াইট, ককেশ হোয়াইট এই গ্রুপে ফেলা হয়েছে, আমরা মিক্সার, আমাদেরকে কোনো পিওর স্পিসিস বলা হয় না। ওরা পিওর স্যার, হোয়াইট যারা এটা পিওর, ব্ল্যাক যারা তারা পিওর, আর আমরা হচ্ছে স্যার মিক্স অ্যাকচুয়ালি, কারণ আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসে না এমন কোনো গ্রুপ নাই, যে আসছে সেই কি করছে এই যে মিক্স হয়েছে, মিক্স হওয়ার পরে ডিফারেন্ট ডিফারেন্ট স্কিন না হলে যত ডাইভার্সিটি স্কিন কালার কথা হওয়ার কথা না। এই জন্য আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে বলে স্যার মিক্স ব্রিড, কি বলে মিক্স ব্রিড, আর স্কিন কালারকে বলে কপার কালার, কি কালার বাংলায় বলে তাম্রবর্ণ, কপার, কপার CU 29। আসেন স্যার টপিক নাম্বার 5 আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন। তাহলে আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন অথবা প্ল্যান্ট ব্রিডিং এর আমরা কি পড়লাম? ইন্ট্রোটা পড়লাম, ইন্ট্রোটা পড়ে ফেলো, প্রথম পোর্শনটা পড়ে ফেলো। তাহলে কয়টা টেকনিক আছে? চপির কি বলতেছিস তুই? স্যার কিছু বলে দিন। সুমতা তুই কি মনে করে কি কি করে হাসতেছিস? না স্যার ওই যে একটা সলিউশন করব নাকি না মিক্স ব্রিড ট্রিক ব্রিড আর কি কি যাবে ওদের মাথায় করে কিছু একটা বললি ওটা নিয়ে সব উল্টাপাল্টা কথা বলিস। কোন একটা ব্যাচ আজকাল থাইল্যান্ড বসলাম, থাইল্যান্ড থেকে থাইল্যান্ডের বালিতে চলে গেছে, বালি থেকে শুরু করে বালির নিচে চলে গেছে, লজ্জা শরম একদম সব বলি একটা হয়ে যায় আর কি। ডান, ওকে স্যার। এখানে দেখো ইন্ট্রোডাকশনের লাস্ট লাইনটাতে বলা হয়েছে যে তিনটা ওয়ে আছে না স্যার প্ল্যান্ট ব্রিডিং এর, কি কি স্যার? ফার্স্ট ওয়ান কি? সিলেকশন, সেকেন্ড ওয়ান হাইব্রিডাইজেশন, থার্ড ওয়ান মিউটেশন। আসো এবার তিনটা টার্ম বুঝাই। এই তিনটা প্রসেসে তুমি আর্টিফিশিয়াল ব্রিডিং বা যেটাকে আমরা বলছি প্ল্যান্ট ব্রিড করাইতে পারবা। এর মধ্যে সিলেকশন যেটা, এটা খুবই এনশিয়েন্ট, আগের সময়ের যে ফার্মাররা তারা এটা ইউজ করতো। আমি বুঝাই দিব সিলেকশন মানে কি। মেন্টাল ইউজ না মেন্টাল ইউজ করে, মেন্টাল ইউজ করে সেকেন্ড হাইব্রিডাইজেশন, যেটা আমরা স্টাডি করব। আর থার্ড ওয়ানটা ওটা হচ্ছে একেবারে অ্যাডভান্সড মিউটেশন। আসেন স্যার প্রথমে সিলেকশনটা বুঝাই। আগেরকার সময়ে লেট আস কনসিডার প্যাডি ফিল্ডটা দিয়ে বুঝাই। প্যাডি, একটা প্যাডি ফিল্ড, ইউজুয়ালি প্যাডি যখন কাল্টিভেট করা হয় সবগুলা প্যাডি এট এ টাইম তো সো করা হয়, তাই না স্যার? একই দিনে সবগুলা ধান খেতে ধান লাগিয়ে দেওয়া হয়। তা নিয়ম অনুযায়ী সবগুলা প্যাডি প্ল্যান্টের হাইট কেমন হওয়ার কথা? মোর অর লেস একই রকম। তো ফার্মার অবজার্ভ করলেন যেহেতু আগের সময়ে এত বেশি হাইব্রিড সিড পাওয়া যেত না, ফার্মাররা প্যাডি ফিল্ড থেকে সিড কালেক্ট করতেন। তো ফার্মার প্যাডি ফিল্ডের দিকে তাকিয়ে থাকতেন যে কোন জায়গার প্যাডিগুলার গ্রোথ একটু বেশি। ওই দেখলেন যে ওই কর্নারের দিকে যেগুলো আছে ওই দিকের প্যাডিগুলার গ্রোথ অন্য যে এভারেজ হাইট আছে তার থেকে একটু বেশি, তার মানে ওটা একটু ভিগোরাস। উনি তখন ওই জায়গার প্ল্যান্টগুলোকে উনি কি করতেন? সিলেক্ট করতেন যে এখান থেকে আমি এইগুলাকে আমি হারভেস্টিং মানে কি? হারভেস্টিং ফসল কেটে ঘরে তোলা, হারভেস্টিং। তো আমি এগুলোকে হারভেস্ট করবো না, এগুলো থাকবে, এখান থেকে সিড হবে, সিডগুলোকে আমি নেক্সট ইয়ার প্যাডির জন্য কি করব? প্রিজার্ভ করব, স্টোর করব। বুঝছেন? এটা হচ্ছে চোখের আন্দাজে দেখে ডিসাইড করা, সিলেকশন। ঠিক আছে? এটা খুবই ওল্ড টেকনিক, এটা রিসেন্ট টাইমে টোটালি ফলো করা হয় না এবং এই টেকনিকে গুড ভ্যারাইটি ডেভেলপ হওয়ার চান্স খুবই কম। সেকেন্ড ওয়ান আসো, আর থার্ড ওয়ান আসো, মিউটেশনটা বুঝাই দিই। সেকেন্ড ওয়ান নিয়ে আমরা ডিটেইল স্টাডি করবই। মিউটেশনটা বুঝাই দিই। মিউটেশনটা হচ্ছে টোটালি অ্যাডভান্সড একটা টেকনিক। মিউটেশন কথাটা মানে হচ্ছে সাডেন চেঞ্জ। মিউটেশন মানে কি? এবং এই সাডেন চেঞ্জটা তুমি করবা কিভাবে? সিড কালেক্ট করে নিয়ে আসলা, প্যাডি সিড নিয়ে এনে সেটাকে রেখে দিলা, আলফা রে দিয়ে এটাকে ট্রিট করলা। সিডগুলো রেখে এগুলো কি কি এটা পর্যন্ত কি পাস করাইলা? আলফা রে, বিটা রে, গামা রে, এক্স রে, এগুলো করাই তুমি সিডের ভেতরে যে এমব্রায়োটা আছে ওটার মধ্যে চেঞ্জ আনতেছো। তাহলে এটা হচ্ছে রে দিয়ে তুমি চেঞ্জ করাইতেছো। সেটা তো খারাপও হইতে পারে। লাগানোর পরে দেখতে হবে, চেক করতে হবে লাগায় যে ভুল হইতেছে না ব্যাড হইতেছে।
সিড লাগানোর পর সেখান থেকে যখন ফ্রুট আসবে তখন বোঝা যাবে। এটা আমরা টাইম তো দিলাম হচ্ছে ওটা ইউজুয়ালি টাইম কনজিউমিং ফ্রুট, এটা তো আরো বেশি হাইব্রিডেশন যেটা করছে আরো বেশি টাইম কনজিউমিং। টাইম লাগবে স্যার, কিছু করার নাই, রিসার্চে ফিরে টাইম লাগবে। সবকিছু এখন দিলাম এখনই পেয়ে যাবো এরকম হলে তো সমস্যা। নেক্সট ওয়ান, এরপর আসলে কেমিক্যাল দিয়ে করতে পারো, ঠিক আছে স্যার, কেমিক্যাল দিয়ে ট্রিট করতে পারো। কেমিক্যালের মধ্যে সিডকে সিল করে রাখবা, দেন এই সিডটা নিয়ে সোক করবা, যে কেমিক্যাল দিয়ে ট্রিট করে সিডকে চেঞ্জ করতে পারো। নরিত যেটা বলছেন যে সিডের মধ্যে স্যার হ্যাঁ গুড কোয়ালিটি আসতে পারে, আবার অনেক গুড কোয়ালিটি চেঞ্জ হয়ে ব্যাডও হইতে পারে। হ্যাঁ ব্যাড হলে সেটাকে অ্যাভয়েড করবা, গুডটাকে টেক করবা। এটাই স্যার মানে যে কোনো রিসার্চের এটাই টেকনিক, সবসময় যে পজিটিভ আসবে তা নেগেটিভ আসতে পারে, তাহলে অ্যাভয়েড করবা, ডিসকার্ড করবা। তাহলে আমরা এবার যাচ্ছি মিডল যেটা আছে হাইব্রিডাইজেশন, যেটা হচ্ছে একেবারে অ্যানশিয়েন্টও না আবার অ্যাডভান্সডও না, মোটামুটি একটা মিডিওকার প্রসেস। তাহলে চলো টার্ন ওভার দ্য পেজ, পরের পেজে যাও। ফার্স্ট ওয়ানটা কি, ফার্স্ট পয়েন্টটা কি? সিলেকশন অফ প্যারেন্টস। বোর্ডে তাকাবে সবাই। সিলেকশন অফ প্যারেন্টস 10 মিনিট শেষ দিচ্ছি, 10 মিনিটের মধ্যে শেষ দিব। আমি আজকে আসলে 8টা চ্যাপ্টার দিছিলাম, বাট এই চ্যাপ্টারটা আমি টেনে আর কোনোভাবেই নেক্সট ক্লাস নিতে চাই না স্যার, বেশি দেরি হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন, অনলাইনে থাকো না কেন স্যার? অনলাইন ক্লাসে, অনলাইন ক্লাসে ইয়েস্টারডে ছিল ছিল, তুমি ছিল রাতে ছিল, তুই ছিলি কেন? ছিলি না কেন? ছিলি কি করতে এই কয়েকটার জন্য আমি স্যার নেক্সট ক্লাসে অনলাইন বন্ধ করে দিব স্যার, স্ট্রেট। কারণ আমি কষ্ট করে ক্লাস দিব, ফার্স্ট ইয়ারে স্যার 50 এর উপর স্টুডেন্ট প্রেজেন্ট থাকে স্যার, তারপর সবাই না এটা বাট থাকে 50 স্টুডেন্ট। আমার তো স্যার মোটামুটি 100 এর কাছাকাছি স্টুডেন্ট আছে, 20 জন 18 জন, কি কথা। তারপর স্যার রেকর্ডিং এর কথা দরকার, রেকর্ডিং স্যার দিব না, অদ্ভুত একটা সিস্টেম। ক্লাস নিচ্ছি সেকেন্ড ইয়ারতে, আবার এখন কি বেড়ানো আর এখন কি ঘোরানো আমি বুঝি না স্যার। সেকেন্ড ইয়ার এখন ফুল ক্লাসের মধ্যে থাকবে, মানে ক্লাসে স্যার তোমার না থাকলে ক্লাস নেওয়ার মধ্যে একটা ইন্টারেস্ট থাকে না স্যার, এজ এ টিচার। ফার্স্ট ইয়ার ক্লাসে ওরা হোল প্রেজেন্ট থাকার চেষ্টা করে। প্রথম ক্লাসে স্যার 70-75 জন ছিল, এখন যদিও কমে গেছে বাট 50 আবার থাকে স্যার ওরা। এবং ওরা স্যার খুব সিনসিয়ারলি ক্লাস করে। অফলাইন ক্লাসে থেকে অফলাইনে ওরা অনেক গল্প করে, বাট অনলাইনে বলে স্যার অনলাইনে আমি একা তো মানে এক একজনের ক্ষেত্রে এক একটা স্যার এখন ফুল কনসেন্ট্রেশনটা দিতে পারে। আমি আজকে দেখলাম যে লাস্ট ক্লাসে যে ডায়াগ্রামটা ড্র করছে নিরো সাইটে, সবার কবিতা ড্র করা আছে। আমি এটা অবাক হয়েছি, ইউজুয়ালি তো স্যার অনলাইন ক্লাস করতে স্ক্রিনশট নিয়ে রেখে দেয় বা পরে ড্র করতে, কিন্তু সবার কবিতা ড্র করা আছে বায়ো কপিতে। তো এইটা বোথ সাইড, মানে ফার্স্ট ইয়ারের সবগুলো জিনিস খারাপ লাগলো, এই জিনিসটা আমার ভালো লাগে যে ওরা ক্লাসের ব্যাপারে সিনসিয়ার। আমি স্ট্রিক্টলি বলে দিছি যে এই ক্লাসটা যদিও রেকর্ড করে স্যার, একজন রেকর্ড করে, বাট আমার পারমিশন ছাড়া রেকর্ডিংটা কেউ কপি দিতে পারবে না। তুমি আমি ক্লাস দিব তুমি ঘুমাবা, এটা তো হয় না স্যার, এটা কেমনে হবে স্যার? এটা বলে স্যার রেজাল্ট দেখার পর এরকম স্যার এই বছরের রেজাল্ট দেখার পর বলে এরকম বুঝি না কিরকম। এই বছরের রেজাল্ট দেখার পর এরকম অবস্থা স্যার, মানে এই বছর রেজাল্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হওয়ার তো কারণ আছে। এই বছর তো বোর্ড থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আগে বোর্ড থেকে আমাদেরকে প্রেশার দেওয়া হইতো 77 পাইলে 80 করে দিতে হবে, এবার 79 হয়ে গেছে, 89। বুঝতে পারছো? মানে আগে গভর্নমেন্ট থাকা অবস্থায় কিছু প্রেশার ছিল, এখন এগুলো নাই। এখন যা পাবে তোমাদের সময় তাই হইতে পারে, যা পাবে ওইটাই দিতে হবে স্যার। স্টাডির ব্যাপারে স্যার কোনো কম্প্রোমাইজ নাই। তবে আমি এবার এটার বিরুদ্ধে 79-80 করে দেওয়া উচিত, 79-80 করে দেওয়া উচিত, তাই মনে করি এক গ্রেস দিয়ে করে দেওয়া উচিত। একটা মার্কের জন্য তারপরে গ্রেড চেঞ্জ হয়ে যাচ্ছে না স্যার, এটা করা উচিত স্যার। 79 অনলি 79, 69 না, আবার 79-80 হবে। 69-70 হবে না, শুধু 79। জিপিএ 5 ডিফারেন্স স্যার, এটা পুরো তোমাকে চেঞ্জ, তোমার জিপিএ তে সব কিছু চেঞ্জ করে দেবে স্যার। আসুন স্যার, একটু বোর্ডে তাকাইতে হবে, বোর্ডে তাকাতে হবে। এ পেডি, বি পেডি, একটু তাকান স্যার। প্যাডির যে ধানের শীষ, যেটাকে প্যাডিকেল বলা হয়, বুঝতে পারতেছেন? একটু তাকান, বোর্ডে তাকান, ধানের শীষ বোর্ডে তাকান। ধানের শীষ মানে আরেক দিকে নিয়ে যাচ্ছে, কথা একটা আরেক দিকে চলে যাচ্ছে। আসবেন স্যার,
এই দুইটা ভ্যারাইটির মধ্যে এই ভ্যারাইটিতে অনেকগুলা সিড হচ্ছে, আবার এই ভ্যারাইটিতে সিড কম হলে কি হবে, লিফের সংখ্যা বেশি। এটাতে লিফের সংখ্যা মাত্র 4টা, এখানে অনেকগুলা লিফ আছে। এখন আমি চাচ্ছি, লিফ তো কিচেন একটা প্ল্যান্টসের, তাই না? এখন আমি চাচ্ছি এমন একটা ভ্যারাইটি ডেভেলপ করতে যে ভ্যারাইটিতে বি থেকে নিব কি লিফ, এ থেকে নিব প্যানিকেলটা, প্যানিকেল মানে যে ধানের শীষ আর কি। এই দুইটাকে মার্জ করে আমি একটা বানাবো, তখন দেখা যাবে লিফ বেশি থাকার কারণে এখন যা আছে তার থেকে আরো বেশি কি হবে, আরো বেশি সিড প্রোডিউস হবে। আমি এই দুইটাকে মার্জ করতে চাই, ঠিক আছে? তাহলে আমি এই দুইটা প্ল্যানকে সিলেক্ট করলাম, 1 নাম্বার পয়েন্ট শেষ, ঠিক আছে? এবার তাদেরকে স্যার আলাদা আলাদা ঘরে নিয়ে যাবো, একসাথে রাখবো না। এই আলাদা আলাদা ঘরগুলোর নাম হচ্ছে গ্রিন হাউস। গ্রিন হাউসে নিয়ে যাব আলাদা আলাদা গ্রিন, কাচের ঘর দেখেছো নিশ্চয়ই ডিফারেন্ট রিসার্চ ল্যাবে। গ্রিন হাউসে নিয়ে, কেন গ্রিন হাউসে নিলাম, আমি এনশিওর করছি যে এখানে কি হবে না, এখানে পলিনেশন, ক্রস পলিনেশন হবে না, যা হবে সব কি সেলফ পলিনেশন। এটা আমাকে, এটা আমি এনশিওর করছি। ওটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2 শেষ। কোয়েশ্চেন করব না? তোমার জায়গায় আমি থাকলে তো আমি কোয়েশ্চেন করতাম, স্যার কেন সেলফ পলিনেশন করব, কারণটা কি? ইয়েস স্যার, ইয়েস বলেন। হ্যাঁ স্যার, তুমি যখন সেলফ পলিনেশন করাবা একটা প্ল্যান্টকে, যদি এর মধ্যে আউটসাইড থেকে কোনো অন্য প্ল্যান্টের ফিচার চলে আসে, যেটা জেনারেশন আফটার জেনারেশন লস্ট হবে, তার ক্যারেক্টারটা, ওন ক্যারেক্টারটা এস্টাবলিশ হবে। এখন সেলফিং করলাম, সেলফিং মানে সেলফ পলিনেশন। প্রথমবার সেলফিং হয়েছে, কি আসছে? F1 এ সেলফিং করলা, কি আসছে? এভাবে করে মিনিমাম কি পর্যন্ত যাওয়া জানো? মিনিমাম F6। হ্যাঁ, তুমি ভালো রিসার্চার হইলে আরো 2 বছর বেশি সময় নাও, F8 পর্যন্ত যাও। তার মানে সেলফিং করতে সেকেন্ড পয়েন্টটা রান করাইতে সময় লাগবে 6 থেকে 8 বছর। তুই তো সময়ের কথা বলছিলিস। শুধু সেকেন্ড পয়েন্টটা রান করাইতে কত লাগবে? রাইট স্যার, 6 to, কারণ প্যাডি তুমি আজকে সিড কালেক্ট করলে না, কালকে লাগাইতে পারবো না স্যার। ইউ হ্যাভ টু ওয়েট ফর ওই যে নেক্সট ইয়ারের সিজন পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে, যে এই সিজনের প্যাডি নেক্সট ইয়ারের সিজন আসলে তারপর লাগাবো স্যার। তুমি ইনস্টল লাগাইতে পারবো না স্যার, যে এটা হইছে আজকে পেডি দিলাম, কালকে লাগে, কালকে আবার প্যাডি হয়ে গেল। নো স্যার, ইট উইল নট বি গ্রোন। তাহলে যদি এজন্য তো রিসার্চার নাই। তা বছর যদি মাঝখানে একটা জেনারেশন নষ্ট হয়ে যায় কোনো কারণে, পুরোটাই শেষ। জেনারেশন যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে হাইলি যাদের স্টেপ নেওয়া দরকার সব থেকে নিতে হবে। টাকা দেখাবেন না, সব তারিখা এই দেশে রিসার্চার গ্রো হবে না। হবে না স্যার, আসেন স্যার, থার্ড নাম্বার পয়েন্ট, পাশে একটা তারা বসাই দাও, থার্ড এর পাশে। তুমি এখানে কি ড্র করছো? তারা, তারা প্লিজ, তারা, সরি এখানে, সরি তারা, তারাকে তারা বসাই দাও। বলো ইমাসকুলেশন কি, বলো? অ্যাডমিশন পার্টটা কাট করে দেবো। এখন আমরা যখন মিনিমাম 6 জেনারেশন পর্যন্ত সেলফিং করলাম, আর সেলফিং করব না বলে সিদ্ধান্ত নিয়েছে, এখন যাব কিসে? এখন যাব স্যার ক্রস পলিনেশনে। বাট বিফোর ক্রস পলিনেশন তুমি এবার কি করবা, একটু তাকাও এদিকে। এখান থেকে কিছু ফ্লাওয়ারকে, ওয়ান্স আপন এ টাইম দে ওয়্যার ফ্লাওয়ার, রাইট? এখন না ফ্রুট সিড হয়েছে। যখন ফ্লাওয়ার ছিল এখানে তুমি কয়েকটা ফ্লাওয়ারকে চুজ করলা, এখানেরও কয়েকটা ফ্লাওয়ারকে চুজ করলা। এই ফ্লাওয়ারগুলো থেকে ইমাসকিউলেশন, ই মানে এক্সিট, ই মানে ম্যাসকিউলেশন, টার্মটা আসছে ম্যাসকিউলিন থেকে, মেল থেকে। মেলকে সরাই দিবা, ঠিক আছে? একটা ফ্লাওয়ারে কে আছে? অ্যান্ড্রোয়েশিয়াম, গাইনোয়েশিয়াম। তুমি অ্যান্ড্রোয়েশিয়ামকে রিমুভ করে ফেলবা। বড় বড় ফ্লাওয়ারগুলোর ক্ষেত্রে কিভাবে করা হয় সেটা আমি বলি। ফ্লাওয়ারটা যখন ফ্লোরাল বাড অবস্থায় থাকে, ফুলের কলি অবস্থায়, আমার তো পেটাল দরকার নেই, ফুলের পাপড়ি দরকার আছে, রিসার্চে দরকার নেই, পেটালগুলোকে কেটে ফেলে দিব। খুব কেয়ারফুলি, let me finish। ভিতরে কভার লাগতেছে না, তুমি তো অলরেডি কভারের মধ্যেই আছো।
তা ঠিক আছে, তাহলে পেটালটাকে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে পেটালের পরে কি আসবে আমার সামনে? স্টেমেন, এন্ড্রোয়েশিয়াম। এবার চিমটা দিয়ে ফোরসেপস দিয়ে আমি এক একটা করে কি করব? স্টেমেনকে তুলে ফেলে দিব। আমি এনশিওর করছি আর কি হয় নাই। সেলফ ব্লুম করা পর্যন্ত ওয়েট করিও না, কারণ অনেক ফ্লাওয়ার ব্লুম করার আগে ভেতরে ভেতরে অ্যান্থার ফেটে গিয়ে কি হয়ে যাবে? সেলফ পলিনেশন, সেটা তোমাকে এখন এনিহাউ কি করতে হবে? প্রিভেন্ট করতে হবে। মারনা এরকম কেন রিংটোনটা? হঠাৎ করে একটা পালস মিস হয়ে গেল। আম্মু কি মনে হচ্ছে? না স্যারের পাস মিস করে দিছি স্যারের পাস মিস করে দিছি না এগুলো কিছু তো ওকে, নেক্সট আসো স্যার। এখন ভয়ঙ্কর রিংটোন, কতগুলো রিংটোন আছে আরো ডেঞ্জারাস। টান টান ফলাই ফেলে, টান টান ফলাই ফেলে। স্যার আমার আরেকটা সুর প্লিজ আমার না, ঠিক আছে এটা চলে, তো আমার না চেষ্টা করো। আসো স্যার, নেক্সট আছি তো দেখবেন এক একটা এক এক কোয়ালিটির জোগাড়। আসুন স্যার, এখন শুনো, এই ফ্লাওয়ারগুলো থেকে তুমি তোমাকে যখন একটা ফ্লাওয়ার নিয়ে তুমি 5-6 বছর রিসার্চ করবা, তুমি এমনিতে বুঝে যাবা যে এই ফ্লাওয়ারটা কখন অ্যান্থারটা রাপচার করে। ওই রাপচারের আগে পেটাল ফেলে দিয়ে স্টেমেন ফেলে দিয়ে এই ফ্লাওয়ারগুলোকে তুমি টোটাল ফিমেল ফ্লাওয়ার বানাই ফেলবা। এটা কি বলে? কি মাস্কুলেশন। পড়ো, এটা ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান মার্কের কোশ্চেন আসে, নলেজ বেসড কোশ্চেনে, হোয়াট ইজ ইমাস্কুলেশন। পড়ো, ভালো করে পড়ো স্যার এটা। ডান। কি রে, আপনার বিষয় হয়ে গেছে বুঝলি? স্যার কাহিনী না স্যার পাটা পর্যন্ত আছে। ইমাস্কুলেশন হইছে তো, এবার শুনো, যেই ফ্লাওয়ারগুলো তুমি ইমাস্কুলেটেড করছো, এই ফ্লাওয়ারগুলোকে এবার ট্রান্সপারেন্ট ব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে এখানে সেলফ পলিনেশন কোনোভাবেই পোলেন গ্রেন এসে স্টিগমার সারফেসে পড়তে না পারে। তার মানে ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, ব্যাগিং। ঠিক আছে, এরপরে আসো 5 নাম্বার পয়েন্ট। এবার কি করব? আজকে টুমরো মর্নিং এ আমি এটাকে ক্রস পলিনেশন করব। এবার ব্যাগগুলো তুলে ফেললাম, একটা ব্রাশ নিলাম, তুলি নিলাম বা কটন বাড নিলাম, নিয়ে এখান থেকে যে ফ্লাওয়ারগুলো এখন বাইসেক্সুয়াল আছে, এখান থেকে পোলেন গ্রেইন নিয়ে এখানে স্টিগমাতে রাব করলাম। আবার এখান থেকে পোলেন গ্রেইন নিয়ে এখানে স্টিগমাতে রাব করলাম। তাহলে কি করলাম? বোথ প্ল্যান্টে কি করলাম? ক্রস পলিনেশন। এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, ক্রসিং। তোমার টেকনিকটা বুঝতেছো? মানে এটা কিছুটা জিনিস আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বাড়িতে, এটা গাজীপুরে। ডান, ওকে স্যার। এবার আসো 6 নাম্বার পয়েন্ট, আসো স্যার ট্যাগিং অথবা লেবেলিং। এই যে ফ্লাওয়ারগুলোকে তুমি আবার ব্যাগ দিয়ে ঢেকে দিবা, ঠিক আছে? ঢেকে দেওয়ার পরে এইখানে একটা ট্যাগ লাগাই দিবা, যে তুমি এই ট্যাগের মধ্যে ইনফরমেশনগুলো লেখা থাকবে। কি ইনফরমেশন? কয় তারিখ তুমি পলিনেশন করছো, কয়টার সময় করছো, কোন কোন ভ্যারাইটির মধ্যে করছো, এগুলো স্যার লেবেলিং করে দিতে হয়। কেন স্যার? স্যার ইমাস্কুলেশন কি দুটোতে করা হয়? হ্যাঁ, দুইটা, কারণ ফিচার কোনটা করতে গেলে ঠিক নাকি স্যার, দুইটাতে মানে যা এখানে বলবো ওখানে বলবো উল্টা। তাহলে তো দুটোই ইউনিসেক্সুয়াল হয়ে গেছে হ্যাঁ, সবগুলোতে করে নিই, কয়েকটা। কয়েকটা ফ্লাওয়ার। দেন দেন এটাকে হ্যাঁ ওখান না না ওখান থেকে পোলেন, যেগুলো বাইসেক্সুয়াল আছে সেখান থেকে পোলেন গ্রেইন এনে এগুলোতে দিয়েছি। ইউনিসেক্সুয়াল। আবার এখান থেকে হ্যাঁ, আবার এখান থেকে পোলেন গ্রেইন এনে এগুলোতে দিয়েছি। ভাইস ভার্সা করছি আর বুঝতে পারছি। এরপরে তুমি লেবেলিং লাগাই দিলাম। লেবেলিং লাগানোর পর একটা স্টেজে এগুলো তুমি তো পলিনেশন রান করাইছো, ফার্টিলাইজেশনটা করাইতে পারো নাই। আর ফার্টিলাইজেশনটা হবে ন্যাচারালি।
পলিনেশন পর্যন্ত ছিল তোমার উপরে ডিপেন্ডেন্ট, আর্টিফিশিয়াল। এখন কিছু খাবো না স্যার। আসো এবার এখান থেকে সিড হবে না, এই সিডগুলো তুমি লাগাবা। লাগাইলে কে আসবে দেখো, এই যে 7 নাম্বার কি হারভেস্টিং মানে কি, সিডগুলোকে কালেক্ট করে নিলা তুমি, ঠিক আছে? পড়ো এবার এই সিডগুলোকে লাগাবা। লাগানো হইছে সবগুলা সিড, এখান থেকে যা যা পাইছি 20 থেকে 30টা সিড পাইছি, সবগুলা হাইব্রিড সিড লাগাইছি। লাগানোর পরে এবার এগুলো ফ্রুটিং দেওয়ার টাইম আসছে। আমি এবার অবজার্ভ করব যে কোনটার মধ্যে আমার ফিচারটা, আমি যে ফিচারটা চাচ্ছি, সাপোজ আমি 30টা প্ল্যান্ট হাইব্রিড পাইছি, 30টা লাগানো হইছে। লাগানোর পরে তুমি যা চাচ্ছ যে আমি এমন প্ল্যান্ট চুজ করব যেতে লিফের সংখ্যা বেশি। এখন লিফের সংখ্যা পাচ্ছি এখানে 5 নাম্বার প্ল্যান্টটাতে। 5 নাম্বার প্ল্যান্টটাতে লিফের সংখ্যা বেশি বাট প্যানিকেল আবার কম, মানে সিড কম, তাহলে এটা নিব না। এবার 6 নাম্বারটাতে গেছি, 6 নাম্বারটাতে দেখি যে 5 নাম্বার থেকে লিফের সংখ্যা কম বাট এটাতে অনেকগুলো কি গ্রো করছে, তার মানে আমি এটা চুজ করব। তার মানে এটাই হচ্ছে আমার ডিজায়ার্ড প্ল্যান। এবার এটাকে বারবার কি করব, সেলফিং করব। এই যে কই সোয়িং অফ সিড এন্ড রেজিং অফ F1 গ্রো করাইলা, গ্রো করার পরে 9 নাম্বারটা পড়ো। ঠিক আছে, যেটা পাইছো, যে তুমি সিলেক্ট করছো F1 হিসেবে, এইটাকে বারবার এখন সেলফিং করবা। কি করবা? ক্রসিং। এখন কি ওর মধ্যে সেলফিং হলে ওর ক্যারেক্টারটা আস্তে আস্তে কি হবে, এখানে এস্টাবলিশ হবে। ওটাই হচ্ছে তোমার নিউ ভ্যারাইটি। বুঝতে পারছো? আচ্ছা স্যার, জি। ওটা মানে হাইব্রিড ফর্ম করার পর যদি এগুলো ডমিনেন্ট ক্যারেক্টারটা না পায়, মানে অবশ্যই আসবে। তুমি তো একটা ফ্লাওয়ার নিয়ে কাজ করতেছো না, ফার্মাররা যখন কাজ করে এই প্ল্যান্টের 100টা ফ্লাওয়ার, এখানে 100টা ফ্লাওয়ার, 6 বছর পরে 12 বছর পরে গিয়ে সেই রিসার্চের রেজাল্ট পাবে, সে কি একটা ফ্লাওয়ার নিয়ে কাজ করবে মাত্র? নেভার স্যার। ফিচার অবশ্যই এক্সপ্রেস করবে। একটা হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপ করতে 14 থেকে 15 বছর পর্যন্ত সময় লাগে স্যার। বুঝছো? সহজ কথা না এটা। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনলাইন স্টুডেন্ট যারা অনলাইন ক্লাসটা দেখবা অবশ্যই নেক্সট ক্লাসে প্রেজেন্ট থাকবা। নেক্সট ক্লাস মিন্স মানডে থেকে জুলজি চ্যাপ্টার 8, very important chapter, coordination in organism, coordination in human, এটা স্টার্ট হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Yes sir. কালেক্ট করে সো করবে, সো করার পরে সেটা থেকে চারা গাছ হলে সেটা বের হবে। সেখান থেকে তোমার যেটা টার্গেট